जय राधे। तो আজকে আমরা বেসিক্যালি যেটা করতে চাইছি সেটা হচ্ছে কি না এবিডি এর টেস্ট পেপারটা করব। আর শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমি আগেও বলেছিলাম যে এই ক্লাসগুলো কন্টিনিউ করব, তো এক্সট্রিমলি সরি আমি কন্টিনিউ করতে পারিনি। তার বেসিক্যালি কারণ হচ্ছে টেকনিক্যাল ইস্যু, ইন্টারনেটের খুব ইস্যু হওয়ার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আমি আবার এসছি, চেষ্টা করব কন্টিনিউ করার জন্য। চেষ্টা করছি যে আমি এবিটিএ টেস্ট পেপারগুলোর যতটা সম্ভব একটু একটু করে সলিউশনস তোমাদেরকে দিতে পারি, যাতে করে তোমাদের খুঁজতে না অসুবিধে হয় এবং তোমরা এর সমাধানগুলো খুব ইজিলি পাও। তো আজকে বেসিক্যালি যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে কিনা অপটিক্স সেকশনটা। আচ্ছা, অপটিক্স সেকশনটা আমি শুরু করব। আচ্ছা, তার আগে একটু আমি বলে দিই, অপটিক্স থেকে তোমরা অলরেডি জানো যে অপটিক্স থেকে আছে কিন্তু আমাদের 14 নাম্বার। কত আছে? 14 নাম্বার আছে। 14 নাম্বারের মধ্যে কি হয় না, আচ্ছা এটা আমি এখানে রাখি একটু। 14 নাম্বারের মধ্যে কি হচ্ছে, বেসিক্যালি মার্কস হচ্ছে কত? 14 নাম্বার। আচ্ছা, এই 14 নাম্বারকে ভাগ করা হয়েছে। তো 2 নাম্বারের সরি 1 নাম্বারের দুখানা পড়বে, এটা হচ্ছে কি এমসিকিউ সেকশনস, আর যেটা হচ্ছে ভিএসএকিউ মানে ভেরি শর্ট টাইপ অ্যান্সার, যেটা হয় একটা বাক্যে যেটাকে উত্তর দিতে হয়। তো সেই জিনিসটা পড়বে কত না, একটা পড়বে 1x1। আর পড়ছে 3 নাম্বারের কটা পড়ছে না, দুটো পড়ছে। সেখান থেকে তাহলে 6 নাম্বার, এখান থেকে হচ্ছে 1, এখান থেকে হচ্ছে 2। আর পড়ে আছে 5 নাম্বারের একটা প্রশ্ন পড়ছে, তাহলে সেখান থেকে আমরা পাবো কত না 5, তাহলে 6 5 11 কে 12 এই 14 নাম্বার, টোটাল হচ্ছে কত না 14 নাম্বার। তো এইটা হচ্ছে আমাদের অপটিক্সের যে নাম্বার ডিভিশনসটা হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে বলে দিই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি না অপটিক্সে আমরা জানি অলরেডি 7খানা চ্যাপ্টার রয়েছে। তো সেই 7খানা চ্যাপ্টারের মধ্যে অলরেডি কিছু চ্যাপ্টার আমাদের অসুবিধে হয়, আবার কিছু চ্যাপ্টার খুব সহজ লাগে। এবার আমাকে কিন্তু দেখতে হবে নাম্বারের ভিত্তিতে। তোমাদেরকে একটা নর্মাল আমি ট্রিক শেয়ার করতে পারি তোমাদের সাথে, কিন্তু এটার আমি পার্সেন্টেজ বলছি যে নর্মালি ভাবে এটা 80 থেকে 85% কি হয় না কাজ করে, 15% কি হয় না ভ্যারি হলেও হতে পারে। তো আমি 85-এর ওপরেও দিতে রাজি আছি, কিন্তু 100% আমি দিতে পারবো না এটাতে। তো বেসিক্যালি জিনিসটা কি দেখো, এই 5 নাম্বারের যে প্রশ্নটা আসে না, চ্যাপ্টার আমি ভাগ করে দিয়েছি 7খানা চ্যাপ্টার। তাহলে চ্যাপ্টার যে 1-এ আছে কি না, চ্যাপ্টার 1-এ আছে প্রতিফলন। প্রতিফলন। চ্যাপ্টার 2-তে আছে কি প্রতিসরণ। চ্যাপ্টার 3-তে আছে কি লেন্স। চ্যাপ্টার 4-এ আছে কি আলোর বিচ্ছুরণ। 5-এ কি আছে না যন্ত্রাদি, আলোক যন্ত্রাদি। 6-এ আছে ব্যতিচার, আর 7-এ কি আছে অপবর্তন। অপবর্তন আর কি আছে না সমবর্তন। তো এবার তাকাও, এবার বেসিক্যালি হচ্ছে কি না এই যে শেষের দুখানা চ্যাপ্টার আছে, এই শেষের দুখানা চ্যাপ্টার থেকে কিন্তু এই 5 নাম্বার সেকশনটা জিজ্ঞাসা করার প্রবাবিলিটি গ্রেটার দেন 85%। তো তোমরা যদি কেউ এই সেকশনটা মানে এই যে 6 আর 7 চ্যাপ্টারটা খুব 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 ভালো করে করে রাখো, তাহলে এখান থেকে 5 নাম্বারটা পাওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এই সেকশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে যে মাঝখানে আছে কি লেন্স আর প্রতিসরণ থেকে একটু বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, বিচ্ছুরণ থেকে একটু কম হয় না, নয় হয়, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কিন্তু তার পরিমাণটা একটু কম হয়। এবার চলে যাব আলোক যন্ত্রাদিতে। এখান থেকে কিন্তু বাউন্ড একটা কোশ্চেন স্থায়ী থাকে, মানে 95% প্রবাবিলিটি হয় এখান থেকে একটা কোশ্চেন থাকার। এবার সমস্যা কি হয়, এর প্রশ্নটা যে আমরা উত্তরটা লিখবো এটা একটু হেজি টাইপের হয়। মানে যেমন ধরো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের কার্যপ্রণালী রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, বা ধরো প্রতিসারক নহবীক্ষণ যন্ত্র, প্রতিফলক নহবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, টেলিস্কোপ ইত্যাদি ইত্যাদি। এগুলো একটু কি হয়, একটু কমপ্লিকেটেড হয়। তো সেই জন্য এই সেকশনটার প্রশ্ন
আমরা অল্টারনেটিভ যদি পাই, মানে এখানে চশমার অঙ্কগুলো একটু পরে অল্টারনেটিভ যদি পাই আমরা এটা দেখব, না হলে কিন্তু এটা যাদের ক্ষেত্রে অসুবিধা তারা চাইলে এই সেকশনটা অমিট করতে পারো। কিন্তু এটা বলে দিচ্ছি এখান থেকে কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন, মানে সাধারণত 95% প্রবাবিলিটি থাকে সাধারণত এখান থেকে একটা প্রশ্ন আসে। এবার বেশি কথা না বলে এবার আমরা এক একটা করে পেজের মধ্যে ঢুকবো যে কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, যে বোর্ডটা অনেকদিন ইউজ হয়নি তার জন্য একটু হয়তো অসুবিধা হবে। হ্যাঁ, তো দেখছি তাহলে ফার্স্ট পেজ হচ্ছে কি SC1। SC1 এর যে MCQ গুলো তোমরা চেষ্টা করো, আমি চেষ্টা করবো MCQ গুলো একটা ক্লাসে একসঙ্গে করানোর জন্য। আমি একদমই কি করছি না VSQ থেকে শুরু করছি। তো প্রথম পেজের প্রশ্ন আমি চলে যাব SC1 এর ফার্স্ট পেজ। তো ফার্স্ট পেজের একটা প্রশ্ন আছে কি 3 দাগের প্রশ্ন, এটা হচ্ছে গ্রুপ এর, যেখানে আমরা 1 দাগের প্রশ্নগুলো আছে। তো ফার্স্ট প্রশ্ন আছে কি না উত্তল লেন্সকে যদি অর্ধাংশ অস্বচ্ছ পর্যায়ে আবৃত করা হলে প্রতিবিম্বের কি প্রভাব পড়বে। তো জিনিসটা কেমন জিজ্ঞাসা করেছে আমাকে, না কেমন জিজ্ঞাসা করেছে, এরকম ধর একটা লেন্স আছে। হ্যাঁ, এই লেন্সের আধখানাকে কোনো অস্বচ্ছ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, তাহলে ইমেজের ওপর কি এফেক্ট পড়বে। ইমেজের ওপর কি ইফেক্ট পড়বে। তো এর উত্তর বলে দিই, এর উত্তরটা হচ্ছে কি না প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু প্রতিবিম্বের উজ্জ্বলতাটা একটু কমে যাবে। তাহলে এই প্রশ্নটার উত্তর কি লিখবো আমরা, প্রতিবিম্ব গঠিত হবে। প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু ব্রাইটনেস বা উজ্জ্বলতা নেক্সটে কি যাবে না কমে যাবে। হলো, তাহলে একটা প্রশ্নে আমরা 1 নাম্বার করলাম। চলে যাচ্ছি সেকেন্ড প্রশ্ন। ওইখানে অথবাতে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে পদার্থ কোন অবস্থায় থাকলে পটি বর্ণালী উৎপন্ন হয়। বলছে পদার্থ কোন অবস্থায় থাকলে তার পটি বর্ণালী উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা চলে যাব কি পদার্থ কোন অবস্থায় থাকলে তার পটি বর্ণালী উৎপন্ন হবে। আচ্ছা, পটি বর্ণালী জিনিসটা কি? ওই যে পর পর একটা একটা করে পটি তৈরি করছে, হ্যাঁ, যে পটি শোষণ বর্ণালী একে বলা হচ্ছে। তো পটি বর্ণালী কখন হবে না গ্যাসীয় অবস্থায় থাকলে। গ্যাসীয় অবস্থায় কি না ভাস্বর হলে। তো এই যে জিনিসটা যে গ্যাসীয় অবস্থায় যখন ও একটা এক্সাইটেড স্টেটে, মধ্যে কথায় ভাস্বর মানে এক্সাইটেড স্টেটে যদি চলে যায়, তখন ও যে বর্ণালীটা ইমিট করবে তার নাম হচ্ছে কি না পটি বর্ণালী। ওকে, 1 নম্বরের প্রশ্নগুলো আমরা করে ফেললাম। একদম চলে যাচ্ছি ডাইরেক্ট 3 নম্বর কেসে। তো এরপরে চলে যাচ্ছি, এটা হচ্ছিল গ্রুপ এ। এরপরে চলে যাব আমরা গ্রুপ সির প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন এখানে পড়ে না, একদম চলে যাব 3 নম্বরের প্রশ্ন গ্রুপ সিতে। তাহলে গ্রুপ সির প্রশ্ন 11 দাগের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তোমাদের কাছে এবিটিআই টেস্ট পেপার থাকলে তোমরা প্রশ্নটা দেখতে পারো। প্রশ্নটা বলেছে কি না একটা উভয়তল লেন্সের দুটো তলের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার 30 সেন্টিমিটার। তাহলে R1 দেওয়া আছে কত না 20 সেন্টিমিটার, R2 দেওয়া আছে 30 সেন্টিমিটার। এবার চাইছে কি, চেয়েছে আমাকে যে কোথায় গেল প্রশ্নটা, হ্যাঁ জলের বায়ুতে এবং জলে ফোকাস দৈর্ঘ্য কত হবে। বায়ুতে মানে এফ অফ এ সমান কত হবে, আর জলে এফ অফ ডাব্লিউ সমান কত হবে, এইটা আমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, কিন্তু আমাকে দেওয়া কি আছে না বায়ুর জন্য প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে মিউজি সমান দেওয়া আছে 3/2, আর কি দেওয়া আছে মিউ ডাব্লিউ 4/3, মিউ ডাব্লিউ সমান 4/3। তো এটা একদমই মানে সহজ সেকশনস, তোমরা এটা করতে পারো। আমি এর সূত্রটা জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ, এর সূত্রটা কেমন হবে দেখো। এবার এর সূত্রটা হচ্ছে যে 1/f সমান মিউ মাইনাস 1। উভয়তল লেন্সের জন্য আমি একদম করে দিচ্ছি 1/r1 প্লাস 1/r2। তাহলে তোমার কাজ কি হবে, একবার এফ এ, আচ্ছা এটা সরি এটা এফ এ ছিল না, এফ কি ছিল বায়ুতে ছিল তাই তো, তাহলে এটা মিউ এ হবে। কোথায় আছে গো, বায়ুতে ও জলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে মিউ জি। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে মিউ জিটা বসিয়ে দেব।
তারপরে একটু পরিবর্তন করতে হবে এই জায়গাতে কি না, এখানে ডাব্লিউ মিউ ডাব্লিউটা দেওয়া আছে জলের প্রতিসরাঙ্ক, কিন্তু জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্কটা দেওয়া নেই। তাহলে আমাকে একটা জিনিস বের করতে হবে কি, ডাব্লিউ মিউ জি বের করতে হবে। তাহলে এখানে করবো কত, মিউ জি বাই মিউ ডাব্লিউ সমান মিউ জির মান কত দেওয়া আছে বলো তো, 3/2 ইন্টু এটা ভাগ করলে তাহলে হচ্ছে কত, 3/4 সমান হচ্ছে কত, 9/8। আচ্ছা যখন আমরা এর সাপেক্ষে করবো তাহলে 1/f অফ এ, তাহলে মিউর জায়গায় বসাবো কত, 3/2 মাইনাস 1/r120 প্লাস 1/30। এটা ক্যালকুলেশন করলে তুমি এফ এ পেয়ে গেলে এখান থেকে। তাহলে এফ এ সমান কত হচ্ছে এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারো। সেকেন্ডের জন্য কি হবে, 1/f অফ ডাব্লিউ ইকুয়ালস টু, এখানে মিউর মান বসাবো এইটা 9/8 মাইনাস 1/20 প্লাস 1/30। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি কি করছি না, সেকেন্ডটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমার এই প্রশ্নটার হয়ে গেল উত্তর। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হয়েছে, এই প্রশ্নটার উত্তর হলো কি না, এফ অফ এ পেয়ে গেলাম আর এফ অফ ডাব্লিউ পেয়ে গেলাম। এরপর প্রশ্ন করেছে 12 দাগ। 12 দাগটা কি করেছে দেখা যাক। 12তে বলেছে একটা বায়ুতে অবস্থিত সমবাহু কাঁচ প্রিজমের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। বায়ুতে অবস্থিত সমবাহু কাঁচ প্রিজম, তাহলে প্রিজমটা কেমন, এরকম বাহুগুলো সমান, তার মানে এখান থেকে পেয়ে গেলাম কত, এ সমান 60 ডিগ্রি। ওকে, এরপরে কি দিয়েছে, এরপরে দিয়েছে ওই প্রিজমের প্রতিসরাঙ্ক, তাহলে কি মিউ জি সমান দেওয়া আছে 1.6, আর কি দেওয়া আছে, ওকে যদি 4√2/5 প্রতিসরাঙ্কের একটা মাধ্যমে ডোবানো হয় তাহলে ন্যূনতম চ্যুতিকোণটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি কত ধরবো, মিউ এম, যে কোনো মিডিয়াম ধরলাম, 4√2 বাই কত বলেছে না 5 বলেছে। ওকে, তাহলে আমার দরকার কি না, ন্যূনতম চ্যুতিকোণটা আমাকে বের করতে হবে। ডেল এম সমান কত, সূত্র দেখি আগে। সূত্র সমান কি আমি জানি, সাইন এ প্লাস ডেল এম বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ এ বাই 2। আচ্ছা এইখান তাহলে মিউটা কি না, যে মিডিয়ামে আমি প্রিজমটা রেখেছি সেই মিডিয়ামের প্রতিসরাঙ্কটা হচ্ছে মিউ। তো এইটা যদি আমি ক্যালকুলেশন করে নিতে পারি তাহলে বাকিটা আমার সমাধান হয়ে যাবে। তাহলে দেখা যাক এখানে তাহলে অ্যাকচুয়ালি চাইছে কি না, মিউ জি এইটা যদি আমি বের করতে পারি তাহলে আমাকে এইখানে মানটা বসিয়ে দেব, তাহলে আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে আমার ফার্স্ট কাজ কি না, মিউ এম মিউ জি সমান বের করানো। তাহলে কত হচ্ছে, মিউ জি বাই মিউ এম। তাহলে মিউ জির মান কত আছে বলো, 1.6 ডিভাইডেড বাই 4√2 উপরে 5 গুণ হলো, তাহলে 16×5 8 হচ্ছে, 8 ডিভাইডেড বাই 4√2 মানে 2/√2। এটা আমার থাকলো, এটা মান বসালাম, 2/√2 সমান সাইন এ এর মান কত, 60 ডিগ্রি, 60 প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি, 60/2 করলে সাইন 30 এর মান কত, বেসিক্যালি হাফ হচ্ছে। তাহলে এদিকে সাইন 30 তাহলে হাফ গুণ হচ্ছে, হাফ ইন্টু 1/√2 ইকুয়ালস টু সাইন কত 60 আছে তাই তো, 60 প্লাস ডেল এম বাই 2। তাহলে এখানে 2 ছিল একটা, সরি ভুল হয়ে গেল, 2 দিয়ে কাটলে কত 1/√2, তাহলে 1/√2 এখানে থাকলো সমান সাইন 60 প্লাস ডেল এম বাই 2। তাহলে 1/√2 মানে সাইন কত, মানে 45 ডিগ্রি। তাহলে এখানে সাইন 45 লিখতে পারি এদিকে, তাহলে এদিকে লিখবো কত, তাহলে একদম আমি সাইন তুলে দিচ্ছি, তাহলে এদিকে 45 লিখে দিচ্ছি। তাহলে 45 ইন্টু 2, এই 2টা দিয়ে গুণ করলাম সমান 60 প্লাস ডেল এম। তাহলে ডেল এম সমান কত হচ্ছে, 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। এটা আমি শর্টে করলাম কারণ সময়টা একটু বাঁচানোর জন্য। তাহলে তোমরা এটা করতে পারো এরকম করে। তাহলে এটা ছিল কত দাগ না, 12 দাগের প্রবলেম। তাহলে এসছি ফার্স্ট পেজের 12 দাগের প্রবলেমটা আমি এখান থেকে সলিউশন করতে পারলাম। এর পরের প্রশ্ন যেটা বলেছিলাম, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কিভাবে প্রতিবিম্বের গঠিত হয় তা রশ্মি চিত্রের সাহায্যে দেখাতে হবে। আর কি করতে হবে,
না নলের দৈর্ঘ্য বাড়লে বিবর্ধন কমবে না বাড়বে দেখতে পাবে। আচ্ছা, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের রেখাচিত্র এবং তার গাণিতিক রূপটা তোমরা ছায়া প্রকাশনীর টেক্সট বুক বা সাঁতরার যে যেমন বই ব্যবহার করো এখান থেকে তুমি দেখে নিতে পারবে। ওটা আমি বলতে চাইছি না, কারণ ওটা থিওরির বেসিস, তো একটু হেজি হবে, অনেকটাই বড় হয়ে যাবে। তো ওটা তোমরা টেক্সট বই থেকে দেখতে পারো। আমি পার্টগুলো বলে দিচ্ছি। নলের দৈর্ঘ্য বাড়লে বিবর্ধন কমবে না বাড়বে। তো এই ছোট্ট প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। এটা নলের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি এম ভেরিজাজ এল হয়। হ্যাঁ, তাহলে নলের দৈর্ঘ্য যদি তুমি বাড়াও তাহলে বেসিক্যালি ভাবে কি হবে না বিবর্ধনটা বৃদ্ধি পাবে। তাহলে নলের দৈর্ঘ্য যদি বাড়াতে থাকি তাহলে কি হচ্ছে না বিবর্ধনটা বৃদ্ধি পাবে। কিন্তু ইচ্ছে খুশি মানে বাড়ানো যায় না। আমি কি 1 কিলোমিটার বাড়িয়ে দেবো না, মানে যন্ত্রটাকে নিয়ে যেতে অসুবিধে হবে, তাই না? তো সেই অসুবিধেটাকে মাথায় রেখে এবং সেই অবজেক্টটাকে যে আমি ম্যাগনিফাই করছি সে সমস্ত কিছু মাথায় রেখে নলের দৈর্ঘ্য 20 থেকে 25 সেন্টিমিটার মতো করা হচ্ছে, এর বেশি করা হয় না। তাই জন্য হ্যাঁ, এটা বলবে যে উত্তর যে হ্যাঁ নলের দৈর্ঘ্য বাড়ালে বিবর্ধন বাড়বে, কিন্তু এটা ইচ্ছে খুশি বাড়ানো যায় না। হ্যাঁ, একটা সার্টেন লিমিট পর্যন্তই বাড়ানো। ওকে, এরপরে চলে যাব আমরা একদমই 19-এর দাগে। 19-এর দাগের সেকশনটা আমাদেরকে করতে হবে, মানে 5 নম্বর গ্রুপ ডিতে চলে যাচ্ছি। এইখানে আমরা বলেছিলাম যে শেষ দুটো চ্যাপ্টার, হ্যাঁ, সেই শেষ দুটো চ্যাপ্টার থেকে কিন্তু এখানে আমাদেরকে পড়তে হবে। দেখি কি আছে শেষ দুটো চ্যাপ্টারে। শেষ দুটো চ্যাপ্টার থেকে প্রশ্ন কি আছে এটা আমরা দেখব। প্রথম প্রশ্ন বলছে কি, হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন সূত্রগুলি প্রমাণ করো। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি আগে বলিনি। তো কি বলছে না, হাইগেন্স, এটা 19-এর দাগ। হ্যাঁ, হাইগেন্সের নীতির সাহায্যে দুটো সূত্র আছে। একটা হচ্ছে কি প্রতিফলন, আর একটা হচ্ছে কি প্রতিসরণ। আচ্ছা, হাইগেন্সের নীতির সাহায্যে যে দুটো আছে, একটা প্রতিফলন আর একটা প্রতিসরণ। তো বেসিক্যালি এই দুটো অল্টার করে পরীক্ষাতে পড়ে এবং বাধ্যবাধকতা নিজে পড়তেই হবে, পড়ে সাধারণত। তো আগের বারে প্রতিসরণটা পড়ে গেছিল, তো এবারে প্রতিফলনটা একটু গুরুত্বপূর্ণ আছে। তোমরা এটা বই থেকে করে নেবে, আমি শুধু জাস্ট একটু হালকা করে বলে দিচ্ছি কেমন ঘটনাটা ঘটছিল। এরকম করে একটা লাইট রে আসছিল, এরকম উঠেছিল, আবার লাইট রে আসছে, এরকম করে উঠেছে। তোমরা এখানে ডট 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 করে লম্ব টানবে। এখানে কোথায় গেল, একটু ভালো করে ডট 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 করে লম্ব, এই দিক থেকে এখানে একটা লম্ব টানা হবে। তারপরে এর সমান বৃত্তচাপ নিয়ে কি করা হবে, এখানে একটা টানা হবে। দেখো এই যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে, আমার ছবিটা একটু এটা আরেকটু এদিকে বাঁকালে ভালো লাগতো ছবিটা। হ্যাঁ, তো এই যে ত্রিভুজটা দেখো, এটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে কোনটা না এইটা। দেখো এই যে নাম দিয়ে দিচ্ছে, এটাকে নাম হচ্ছে এ বি সি, এটাকে নাম হচ্ছে ডি। হ্যাঁ, দেখো এ বি সি আর বি ডি সি এই দুটো ত্রিভুজকে আমাকে সর্বসম দেখাতে হবে, এবং সর্বসম দেখিয়ে এই দুটো ত্রিভুজ থেকে আমি দেখাবো যে আপাতন কোণ আর প্রতিফলন কোণটা সমান হবে। তাহলে এটা তোমরা কোন চ্যাপ্টারে পাবে আমি এটুকু বলে দিচ্ছি যে ব্যতিচার যে চ্যাপ্টার হয়েছে, ওই ব্যতিচার যারা ছায়ার বই ইউজ করো বা যারা সাঁতরার বই ইউজ করো, তো এই দুটো বই বেসিক্যালি মার্কেটে একটু অ্যাভেলেবল। কেউ চাইলে বিভিন্ন ধরনের সহায়িকাও যদি ইউজ করছো, প্রত্যেকটা সহায়িকার ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে যে হাইগেন্সের নীতির সাহায্যে এটা প্রমাণ। তো ওখানেই দেখবে বড় বড় করে লেখা আছে হাইগেন্সের নীতি কি এবং হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলন ও প্রতিসরণ সূত্রের প্রমাণ। তো সেখান থেকে তোমরা কতটা করবে, বইয়ে অনেকটাই লেখা আছে। হ্যাঁ, বইয়ে অনেকটাই লেখা আছে, তো সেখান থেকে অতটা করতে হবে না, শুধু ম্যাথমেটিক্যাল পোর্শনটা করবে, ম্যাথ পোর্শনটা করবে, প্লাস কি করবে না প্লাস ওর ইমেজটা করবে। কেউ যদি না চাও মানে তাও যদি কারোর অসুবিধা হয়, আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে একটা লিঙ্ক দেবো, টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে আমি একটা ছবি দেবো, ওই ছবিটা তোমরা দেখে নেবে। তাহলে কি বললাম, আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে আমি যে কোনো আমার চ্যানেলের যে কমেন্টটা থাকবে ওখানে তুমি যে একটা লিঙ্ক পাবে, ওই লিঙ্ক থেকে তুমি ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে ঢুকবে, ওই চ্যানেল থেকে তুমি ফটো পেয়ে যাবে, যে ওখানে আমি ফটো দিয়ে দেবো যে কতটা লিখতে হবে, কারণ এখানে আমি ওটা করতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি প্রশ্ন। এবার হচ্ছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় কেন্দ্রীয় শূন্য অবস্থান থেকে চতুর্থ উজ্জ্বলপটির দূরত্ব 1.5 সেন্টিমিটার। বলছে ছিদ্র থেকে পর্দার দূরত্ব, ছিদ্র দুটির পারস্পরিক ব্যবধান 2 মিলিমিটার, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা দেখ, ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র কি ছিল না, ওয়াই সমান ডিএন ল্যামডা বাই
2d। এটা x আকারেও কেউ ইউজ করেছো, xn সমান করতে পারো কেউ। তাহলে কি n তম পটির দূরত্ব, তাহলে এখানে n তম পটি কি কি দেওয়া আছে আমরা লিখি। তাহলে কি বলছে কেন্দ্রীয় থেকে চতুর্থ পটির দূরত্ব, তাহলে n এর মান কত আছে বলো তো 4, আর xn এর মান কত দেওয়া আছে 1.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা ছিদ্র দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে কত না 2d সমান 2 মিলিমিটার। আমাকে চাইছে কি ল্যামডা সমান কত। এবার এখানে একটা প্রশ্ন যে ডির মানটা কত, এটা দেওয়া নেই প্রশ্নে, এটা একটা মিস্টেক হয়ে গেছে। তো এই মিস্টেক, টাইপিং মিস্টেক হোক বা কোনো কিছু, এই ডির মানটা যদি না দেওয়া থাকে তাহলে এটা আমার ক্যালকুলেশন করা যাবে না। এখানে প্রশ্নে ভাষাটা এমনভাবে লিখেছে যে পর্দার দূরত্ব ছিদ্র দুটির পারস্পরিক ব্যবধান এত, কেউ যদি 2 মিলিমিটার ধরেও নিয়ে এখানে বসিয়ে দেয়, দেখো পর্দার ছিদ্রের দূরত্ব যদি 2 মিলিমিটার হয় সেক্ষেত্রে ব্যতিচার হবে না। হ্যাঁ, তো খুব কাছাকাছি বসে যাবে পর্দা এবং দূরত্ব, পর্দাটা একটু দূরে বসাতে হবে আলোর ক্ষেত্রে, নাহলে ব্যতিচারটা অতটা ভালো করে বোঝা যাবে না। তো 2 মিলিমিটার দূরত্বে যদি তুমি পর্দা রাখো, মানে এই ছিদ্র দুটোর দূরত্ব 2 মিলিমিটার, এখানে পর্দাও রেখেছো ধরো সেম ওয়েতে 2 মিলিমিটার দূরে, তাহলে ব্যতিচারের পটি অত সুন্দর বোঝা যাবে না, সেক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি হবে। হ্যাঁ, তাই জন্য এখানে এটা মিস্টেক হয়ে গেছে। ডি সাধারণত 1 মিটার বা 2 মিটার বা সামথিং এরকম করে দেওয়া থাকে, তো ওটা দেওয়া থাকলে তুমি ক্যালকুলেশন করে নেবে। ওকে, তাহলে আমি সূত্রটা বলে দিচ্ছি, যেহেতু ডেটা মিসিংস আছে আমি এটা ক্যালকুলেশন করলাম। এরপরে চলে যাচ্ছি, এরপর বলছে ব্রুস্টারের সূত্রটি লেখো। তাহলে ব্রুস্টারের সূত্র আমি গাণিতিক রূপটা লিখছি tan IP = μ। তাহলে এটা কি বলছে না, তোমরা বইতে পড়েছো যে কি না সমবর্তন কোণের ট্যানজেন্ট ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সঙ্গে সংখ্যাগতভাবে কি হয় সমান হয়, এটাই কি না ব্রুস্টারের সূত্র। বলো, তাহলে এটা হলো ব্রুস্টারের সূত্র, আমরা পেয়ে গেলাম। এর পরের সেকশন কি জিজ্ঞাসা করেছে, এর পরের সেকশন জিজ্ঞাসা করেছে যে অসমবর্তিত আলো কোন প্রতিফলকে সমবর্তন কোণে আপতিত হয়, প্রতিফলিত অপর্ষিত রশ্মির মধ্যে কোণ নির্ণয় করো। তো এটাও ব্রুস্টারের সূত্রটা তুমি যখন পড়বে ওইখানেই করে দেওয়া আছে কি না IP + R = 90 ডিগ্রি, এইটি তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে কি বললাম, ওই সমবর্তনে যখন তুমি পড়ছো ব্রুস্টারের সূত্রটা, ওই ব্রুস্টারের সূত্র পড়ার সময় তুমি দেখবে যে IP + R = 90 ডিগ্রি ছোট্ট করে দেওয়া আছে। ওই ছোট্ট সেকশনটা তুমি কি করবে ওখান থেকে তুলে নেবে, ওটাই এখানে বলতে চাইছি। আমি রেজাল্টটা দিয়ে দিয়েছি, তুমি 2 থেকে 3 লাইন তোমাকে করতে হবে কি না tan আর sin cos দিয়ে নিয়ে এসে আপাতন কোণ প্রতিসরণ কোণ ধরে দিয়ে তুমি এটা ক্যালকুলেশন করবে। এরপরে চলে যাচ্ছি আমি, এখানে একটা অঙ্ক দিয়েছে, কি অঙ্ক দিয়েছে অপবর্তনের অঙ্কটা বলছি। বলছে এ বেধ সম্পন্ন একটি একক রেখাচিত্রের উপর 700 ন্যানোমিটার একবর্ণী আলো আপতিত হয়েছে। ল্যামডা সমান কত দেওয়া আছে না 700 ন্যানোমিটার, ন্যানো মানে কত 10⁻⁻⁹ মিটার। কি বলছে যে 30 ডিগ্রি কোণে প্রথম অববিন্দুর জন্য এর মান বের করতে বলছে। তাহলে থিটা সমান কত 30 ডিগ্রি, তাহলে প্রথম অববিন্দু মানে n এর মান কত বলছে না 1। তাহলে অববিন্দুর শর্ত কি a sin θ = n ল্যামডা, তাহলে a sin θ মানে 1 × -9, তাহলে a সমান কত sin 30 মানে কত হচ্ছে হাফ হচ্ছে, তাহলে এদিক থেকে গুণ হয়ে যাচ্ছে 2 × 700 × 10⁻⁹ মিটার। ফার্স্ট অ্যান্সার হয়ে গেল, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি বলছে, বলছে কি না ওই একই কোণে যদি আপতিত হয় তাহলে প্রথম চরম বিন্দু কত জন্য এর মান কত। প্রথম চরম বিন্দু মানে কত হচ্ছে না a sin θ = 2n + 1 × λ/2। তাহলে a এখানে কত হচ্ছে sin 30 ডিগ্রি মানে হাফ, 2n + 1 মানে কত 3/2 = λ মানে কত 700 × 10⁻⁹। তাহলে কত হচ্ছে 2 কেটে গেল 3 × 700 × 10⁻⁹ মিটার। যে অ্যান্সারগুলো তোমরা চাইলে একটু মিলিয়ে নিতে পারো, কোনো জায়গায় যদি ক্যালকুলেশনস এররও হতে পারে তো সেই হিসেবে। তাহলে এটা হলো কি না SC 1 পেজ আমাদের কমপ্লিট।
এইটা হচ্ছে কি অপটিক্স থেকে যেগুলো পড়ে, তুমি দেখতেই পাচ্ছ যে লাস্ট সেকশন থেকে যদি তুমি করো 5 নাম্বার পাওয়া খুব একটা কোনো ম্যাটারস নয়, ইজিলি তুমি 5 নাম্বার পেতে পারবে। যে এরপরে আমি চলে যাচ্ছি পেজ 2তে, মানে এসসি কত পেজ আছে তোমাদের দেখছি এক মিনিট, এসসি 14 বোধ হয়, 14 না 15 পেজ। তো এখানে প্রথম প্রশ্ন কি বলছে, লেন্সের এফ সংখ্যা বলতে কি বোঝো? তো লেন্সের এফ সংখ্যা মানে বলতে চাইছে কি, লেন্সের, যেটাকে মুছে ফেলি আমি তারপরে বলছি লেন্সের এফ সংখ্যা। লেন্সের এফ সংখ্যা মানে কি বলতে চাইছে, এ দেখো ডি ইকুয়ালস টু বলছে এফ বাই এফ। আচ্ছা এটার মানে কি বলছে দেখো, এখানে এই ডিটা হচ্ছে যে লেন্সটা আমি ব্যবহার করছি, ওই যে কার্ভেচার আছে, ওই কার্ভেচারের যে ব্যাসার্ধটা সেটাকে কি বলা আছে না ডি। আর ক্যাপিটাল এফটা কি, ওটার ফোকাস দৈর্ঘ্য। আর স্মল এফটাকে বলা হচ্ছে কি এফ সংখ্যা, এটাকে বলা হচ্ছে কি এফ সংখ্যা, এটা হচ্ছে কি ফোকাস। আর এটাকে কি বলা হচ্ছে না রেডিয়াস, কার রেডিয়াস না কার ব্যাসার্ধ না যে কার্ভেচারটা ইউজ করা আছে তার ব্যাসার্ধ। এই যে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য আর ওই কার্ভেচারের রেডিয়াসকে যে আনুপাতিক আকারে প্রকাশ করা হয় এটাকে বলা হয় লেন্সের এফ সংখ্যা। এই প্রশ্নের উত্তরটা এখানে এরা পেলে আমি বলে দিলাম, বুঝিয়ে দিলাম, উত্তরটা তুমি পাবে কোথায়? উত্তরটা তুমি চলে যাবে লেন্সের হট সেকশনে, ছায়াপ্রকাশনের বইতে পেয়ে যাবে, বা তুমি চলে যাবে সাঁতরার বইতে হটসে লেখা আছে ক্যামেরার এফ সংখ্যা বলতে কি বোঝো, ওখানে যা, বা যেখানে লেন্সের ক্ষমতা দিয়ে লেন্সটা জাস্ট শেষ হয়েছে ওই জায়গাতে পেয়ে যাবে লেন্সের এফ সংখ্যা কাকে বলে। হয়ে গেল, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কি লেন্সের এফ সংখ্যা। তাহলে যদি ওইখানে বলে এফ সংখ্যা 15 বলতে কি বোঝো, তাহলে কি বলবে না এই দুজনের অনুপাতটা 15। ওকে, এরপরে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে কি না গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের সূত্রটা এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার থেকে কি সিদ্ধান্তে আসা যাচ্ছে। আচ্ছা কি বলছে দেখা যাক, তাহলে কি বলছে না এক্স ওয়াই ইকুয়ালস টু এফ স্কোয়ার হলো, তাহলে এটা কি কনস্ট্যান্ট, তাহলে এক্স ভেরিজ আজ 1/y, তাহলে বলতে চাইছে যে এদের মধ্যে কোনো একজনে যদি পরিবর্তন হয় অন্য একজন পরিবর্তন হবে। কেমন হয় পরিবর্তন হবে, এটা যদি এক্স হয় এটা যদি ওয়াই হয়, ব্যাপারটা এরকম হবে কি, এটাকে বলা হচ্ছে সমপরাবৃত্ত বলা হবে, আয়তকার পরাবৃত্ত বলা হচ্ছে কি না একইভাবে পরিবর্তন হচ্ছে। ওকে, তার পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি 11 দাগে। 11 দাগে কি প্রশ্ন বলছে না প্রমাণ করো যে কোনো সমকোণী প্রিজম থেকে রশ্মি নির্গমন পেতে হলে তার প্রতিসরাঙ্ক √2 এর থেকে বেশি হলে চলবে না। আচ্ছা বলছি যে রশ্মি না পেতে গেলে √2 এর থেকে বেশি হলে চলবে না। ওকে, তাহলে এই জিনিসটা কেমন হচ্ছে দেখা যাক। আচ্ছা আগে বলছে রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের প্রতিসারক কোণের মান কত হয়, তার শর্তটা আমি বলে দিচ্ছি, এটা কত হয় না 2 sin ইনভার্স 1/μ। এইটা কি, এটা যদি হয় তাহলে প্রিজম থেকে রশ্মি বেরোবে না। আচ্ছা আমরা আবার জানি sin θc সমান 1/μ, তাহলে θc সমান কি না sin ইনভার্স 1/μ। তাহলে আমি এখানে θc লিখতে পারি, তাহলে ইকুয়ালস টু 2 θc। তাহলে বলতে চাইছে যে যদি a ইকুয়ালস টু 2 θc হয়ে যায় তাহলে প্রিজম থেকে রশ্মি নির্গমন হবে না। এবার বলতে চাইছে কি যে রশ্মি নির্গমন হতে হবে, হ্যাঁ তাহলে কি আবার বলেছে এটা কত না এটা 90 ডিগ্রি। তাহলে যদি নির্গমন হতে হয় তাহলে এটাকে কি হতে হবে না এটাকে অবশ্যই আমি ক্যালকুলেশন করেছিলাম কি না 45 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে বেশি হতে হবে বলতে পারছি। তাহলে 2 θc তাহলে গেটার ইকুয়াল 90 ডিগ্রি, বা করতে পারি θc গেটার ইকুয়াল 45 ডিগ্রি, এটা করতে পারি। তাহলে θcটা কত হচ্ছে না 45-এর থেকে যদি বেশি হয় তাহলে রশ্মিটা বেরাবে, যদি সমান হয় তাহলে বেরাবে না। এবার উপরপক্ষে সাইন নিচ্ছে, তাহলে সাইন θc গেটার ইকুয়াল সাইন 45 ডিগ্রি, বা সাইন θc মানে কত হচ্ছে 1/μ, তাহলে 1/μ গেটার ইকুয়াল কত হচ্ছে 1/√2, বা মিউ লেস ইকুয়াল √2।
তাহলে দেখো মিউটা কি হচ্ছে, √2 থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ওখান থেকে কিন্তু রশ্মি বেরোবে না। এই কন্ডিশনটা তোমাকে কি করতে হবে না ক্যালকুলেশনে করতে হবে। যে এর ক্যালকুলেশনগুলো আমি খাতায় কিছু করেছি, আমি চেষ্টা করবো রাফ খাতাটায় ছবি তুলে দিয়ে দেওয়ার। তো সেখান থেকে তোমরা কিছুটা হালকা পরিমাণ রাফ স্কেচগুলো বুঝতে পারবে, না হলে তোমরা এখান থেকে নোট ডাউন করতে পারো, হ্যাঁ, এখান থেকে ছোট ছোট করে। তো এখান থেকে রেডি করে তোমরা উত্তরগুলো করে নিতে পারবে। এরপরে বলেছে কি, প্রিজম থেকে রশ্মি কখন প্রিজমের শীর্ষের দিকে বেঁকে যায়। মানে এই যে বলছে প্রিজম, দেখো প্রিজম থেকে তাহলে রশ্মিটা কেমন আসছিল, এরকম আসছিল, এরকম করে ভূমির দিকে বেঁকে যাচ্ছিল। প্রশ্ন করছে যে কখন এটা এদিকে না বেঁকে এদিকে বেঁকে যাবে, কখন হবে। বলছে কখন রশ্মিটা বাঁকবে না, যদি এই প্রিজমের বাইরে আশেপাশে যে মাধ্যমটাকে রাখা আছে এই মাধ্যমটার ঘনত্বটা যদি বা যদি প্রতিসরাঙ্কটা যদি কি হয় ওর কাঁচের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয়ে যায়। তাহলে কি বললাম, প্রিজমের যে প্রতিসরাঙ্কটা আছে সেই প্রতিসরাঙ্কের থেকে যদি বেশি প্রতিসরাঙ্কের মাধ্যমে তুমি প্রিজমটাকে ডুবিয়ে দাও তাহলে ওর কি যে রশ্মিটা ভূমির দিকে না বেঁকে ওটা কোন দিকে বাঁকবে, উপর দিকে বেঁকে যাবে। এটা হচ্ছে প্রশ্ন উত্তর। আচ্ছা, এরপরে আছে অথবা সেকশন। অথবা সেকশনে কি বলেছে না, 80 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত জল দিয়ে একটা ট্রাঙ্কে ভর্তি করে দেওয়া আছে। যাকে ছবিটা আঁকবো আমি, এটা মুছি। তাহলে কি বলেছে না, 80 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত একটা ট্রাঙ্ক আছে, এই ট্রাঙ্কে কি করা আছে, জল দিয়ে ভরে দেওয়া আছে, জল ভরা আছে। এবারে নিচে একটা কি করা হয়েছে, টর্চ দেওয়া আছে। তো এই টর্চ থেকে লাইট জ্বালানো হচ্ছে। বলছে উপরে লাইটটা যে বেরাবে তার ক্ষেত্রফলটা কত হবে। তাহলে দেখো এটা সেই চোখে জলের মধ্যে বা কোনো তরলের মধ্যে কেউ ডুবে থাকলে সে কোন শঙ্কুর মধ্যে সবাইকে দেখতে হবে, সেই সূত্রটা কাজে লাগাবো। আর সমান কত, h/√μ² -1। তাহলে এখানে মিউর মান দেওয়া আছে, এখানে 80 হবে, √1.33 স্কোয়ার -1। এখান থেকে পেয়ে গেলে আর এর মান। তাহলে ক্ষেত্রফল চাইছে এটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, πr² 3.14 ইন্টু এটা দেখবে যে বেরাবে মানে r², মান বসাবে। এটা এসআইতে এরকম একটা মান আসছে, কত মান আসছে, 2.61 মিটার স্কোয়ার। আচ্ছা, এখানে তুমি এটাকে এসআইতে না করে সিজিএসে না করে এটা এসআইতে কনভার্ট করতে পারো, বা এখানে কনভার্ট করার পর আবার ওকে মিটারে কনভার্ট করবে, মিটারে কনভার্ট করে এখানে বসাবে, ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। এটা হচ্ছে কি সূত্র হলো। তাহলে আর সমান এটা এখান দিয়ে ক্যালকুলেশন করে এটা বের করবে, ওই মানটা এখানে বসাবে, তাহলে উত্তরটা তুমি পেয়ে যাবে। এরপরে বলছে জল ও কাঁচের পরম প্রতিসরাঙ্ক 4/3 ও 3/2। জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হবে। আচ্ছা, প্রথমে কি দিয়েছে, জলের প্রতিসরাঙ্ক, তাই তো। তাহলে μw সমান দেওয়া আছে কত, 4/3। ওকে, তারপরে দেওয়া আছে কাঁচের μg সমান দেওয়া আছে 3/2 না কত, হ্যাঁ 3/2। তাহলে হচ্ছে এয়ারের সাপেক্ষে ওয়াটারের সাপেক্ষে গ্লাসের কত, তাহলে বলছে কি Wμg। তাহলে কত হচ্ছে μg/μw। হয়ে গেল। তাহলে আমরা এটা 1 নাম্বার পেয়ে গেলাম। এরপরের প্রশ্ন জিজ্ঞাসা করেছে 12 দাগের প্রশ্ন। 12 দাগে কি প্রশ্ন জিজ্ঞাসা করেছে, 12 দাগে জিজ্ঞাসা করেছে যে একটি উত্তল লেন্স ও 20 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি উত্তল দর্পণ সমাক্ষভাবে রাখা আছে। দর্পণটি লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। লেন্স থেকে 25 সেমি দূরে এদের অক্ষের ওপর একটি বস্তু রাখলে যে প্রতিবিম্ব দেখা যায় সেটা বস্তুর সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে প্রকাশ দূরত্ব নির্ণয় করতে বলছে। ব্যাপারটা কেমন হচ্ছে দেখো। তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা, তাহলে এখানে একটা মনে করলাম আমি বস্তু রাখা ছিল, লাইট রে গিয়েছে এখান থেকে,
হয়েছে? আচ্ছা এবার দেখো কি বলছে, এবার বলছে কি ওই যে উত্তল দর্পণটা তার বক্রতা কেন্দ্র দেওয়া আছে কত 20 সেন্টিমিটার। ওকে, বস্তুটা রাখা আছে কত দূরত্বে বলেছে? লেন্স থেকে 25 সেমি দূরে বস্তু রাখা আছে। এটা কত না 25 সেমি। সেটা কত দেওয়া আছে না এদের পরস্পরের দূরত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। ওকে, আমাকে বলছে কি লেন্সের ফোকাস দূরত্ব কত। তাহলে দেখো, তাহলে যদি এই দর্পণটা না থাকতো তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হতো? এখানে তৈরি হতো। তাহলে দূরত্ব কত? তাহলে বলছে কি না ইউ সমান -25 সেন্টিমিটার, ভি সমান কত 30 + 20 সমান 50 সেন্টিমিটার। তাহলে এফ সমান কত আমি জানি না, তাহলে কি করব 1/v + 1/u = 1/f। হ্যাঁ সরি, এখানে মাইনাস করবো, আমি একদম বসিয়ে দিচ্ছি, মাইনাস করলাম আমি। 1/v মানে কত হচ্ছে 1/50 -25 = 1/f। তাহলে 1/f সমান হচ্ছে কত না 3/50 বা f সমান হচ্ছে 50/3 সমান 16.67 সেন্টিমিটার। এইটি হলো কি এখানের 12 দাগের প্রবলেমটা। আর নেই এখানে। এবার 19 দাগে চলে যাচ্ছে একদম। 19 দাগের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করেছে ব্যতিচার ও অপবর্তনের দুটি প্রধান পার্থক্য। তোমরা জানো অলরেডি, এটা নতুন করে বলার দরকার নেই, তবু একটু বলে দিচ্ছি। তোমরা ব্যতিচার অপবর্তনের পার্থক্যটা কোথায় পাবে? যেখানে অপবর্তন চ্যাপ্টারটা শুরু হয়েছে ওই চ্যাপ্টারে গিয়ে তোমরা শুরুতেই পেয়ে যাবে অপবর্তন ও ব্যতিচারের পার্থক্য। পার্থক্যগুলো কি না দেখো, অপবর্তন এর সংজ্ঞাটা দিয়ে দিবে। অপবর্তন কি না, বেসিক্যালি হচ্ছে লাইট রেটা যে বেঁকে যাওয়া, এই নেচারটাকে বলা হচ্ছে অপবর্তন। আর সমবর্তন কি হচ্ছে না 2 বা 1 আলোক রশ্মি, সরি ব্যতিচার কি হচ্ছে, ব্যতিচারের পার্থক্য চেয়েছে। ব্যতিচার জিনিসটা কি হচ্ছে না 2 বা ততোধিক আলোক রশ্মি একে অপরের উপর উপরিপাতিত হলে তাদের যে তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটছে সেটাকে বেসিক্যালি বলা হচ্ছে ব্যতিচার। আর কি বলবে যে এখানে ঝালরের উজ্জ্বলতাগুলো প্রত্যেক ক্ষেত্রে একজনের সমান হচ্ছে প্রায়, আরেকজনের ক্ষেত্রে সমান হয় না। একজনের যে অন্ধকারগুলো শুধু অন্ধকার, উজ্জ্বল তো শুধু উজ্জ্বল, আরেক জায়গায় হচ্ছে কি না অন্ধকার আর উজ্জ্বলের কোনো বেশি কিন্তু সব প্রায় আংশিক উজ্জ্বল আংশিক অন্ধকার, এরকম ব্যাপারটা থাকে। এরপরের প্রশ্ন লিখেছে এক্সট্রাঅর্ডিনারি রশ্মি। অর্ডিনারি রশ্মি বলতে কি বোঝো? আচ্ছা, অর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি শুধু স্বাভাবিকভাবে, যেটা এক্সট্রাঅর্ডিনারি সে কি যে প্রতিফলন প্রতিসরণের সাধারণ সূত্রগুলো মেনে চলবে না, আর অর্ডিনারি কি হচ্ছে যে মেনে চলে। আচ্ছা, তারপরে কি বলেছে সুসঙ্গত উৎস বলতে কি বোঝো? হ্যাঁ, সুসঙ্গত উৎস মানে কি, তো তোমরা পড়েছো যে দুটো আলোক রশ্মির মধ্যে যদি দশা পার্থক্যটা সময়ের সঙ্গে সঙ্গে কি থাকে কনস্ট্যান্ট থাকে, তাহলে কি বললাম দুটো আলোক রশ্মির মধ্যে দশা পার্থক্যটা যদি সময়ের সাথে কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে কি বলা হচ্ছে সুসঙ্গত আলোক উৎস। আর যদি সময়ের সাথে পরিবর্তিত হয় সেটাকে বলা হবে কি সুসঙ্গত আলোক উৎস নয়। আচ্ছা, এরপরে বলছে কি ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় উৎপন্ন ব্যতিচার ঝালরের বেধ সম্পর্কিত রাশিমালা নির্ণয় করো। তাহলে কি হবে দেখা যাক বেদ সম্পর্কিত। এটা তোমরা অলরেডি করেছো বইয়ে সবাই, আমি ছোট্ট করে ক্যালকুলেশন করে দিচ্ছি, তো সবার ক্ষেত্রে মনে হতে পারে আমরা কতটা করব। তাহলে নর্মালি হবে এখানে একটা S1 ধরবো, এখানে S2 ধরবো, S1 এটা S2 ডট 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 করে মিলালাম, এখানে একটা ছবি আঁকলাম, তো এইখানে এসে দুটো মিলিত হবে। এটাকে P বিন্দু নিলাম, এটা এর মিড পয়েন্ট। হ্যাঁ, এইখান থেকে এটা দূরত্ব ধরে নিলাম কত X। হ্যাঁ ওকে, এই দূরত্বটা D। হ্যাঁ, এবার করব কি না আমরা মনে করলাম এটা লিখবো যে এর মধ্যবর্তী দূরত্ব 2D, S1 আর S2 এর মধ্যবর্তী দূরত্ব কত S1 ও S2 2D দূরত্বে অবস্থিত। আর ক্যাপিটাল D কি হচ্ছে না পর্দা ও ছিদ্রের দূরত্ব। হ্যাঁ, এবার কি লিখবো না ত্রিভুজের জন্য পারবো চিত্রানুযায়ী কি পাচ্ছি, চিত্রানুযায়ী কি পাচ্ছি একদম করে দিচ্ছি আমি S1P² = দেখো এখানে একটা ডট ডট করে ত্রিভুজ আঁকা হয়, থিওরি পড়ার সময় পড়েছো তোমরা। তাহলে S1P² = D² প্লাস x - d এর হোল স্কোয়ার, আর S2P = D² প্লাস x প্লাস d এর হোল স্কোয়ার। এই দুটো সূত্র থেকে কি পথ পার্থক্য কত পাবো না S2P মাইনাস S1P = কত হবে না 4xd ডিভাইডেড বাই 2d মানে হচ্ছে 2xd/d। এবার কি না উজ্জ্বল পটির জন্য আমি বের করব। উজ্জ্বলের জন্য কত হয়, উজ্জ্বলের জন্য 2n ×
λ/2, এটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে এই দুটো কি করব, সমান করব। তাহলে কত বলবো না, 2xn d বাই ক্যাপিটাল D ইকুয়ালস টু 2 কাটলাম n ল্যামডা, বা xn সমান dn ল্যামডা বাই 2d। শর্টে করছি। এবার xn প্লাস 1 কত হবে, সমান d অফ n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2d। তাহলে ঝালরের প্রস্থ কত হবে বলো তো এবার, প্রস্থ y সমান হবে xn প্লাস 1 মাইনাস xn সমান কত হবে, d ল্যামডা বাই 2d। হয়ে গেছে। এবার দেখো এই ঝালরের প্রস্থ আমি এখান থেকে পেয়ে গেছি d ল্যামডা বাই 2d। এবার প্রশ্ন যেটা জিজ্ঞাসা করেছে এরপরে, যে একে যদি মিউ প্রতিসরাঙ্কের তরলে ডুবিয়ে দেওয়া হয় তাহলে ঝালরের প্রস্থের কি পরিবর্তন হবে। তাহলে কি বললাম, মিউ প্রতিসরাঙ্কের তরলে ডুবিয়ে দেওয়া হলে ঝালরের প্রস্থের কি পরিবর্তন হবে। তাকাও, তাহলে y কি হচ্ছে, ভেরিজাজ ল্যামডা। আবার আমরা কি জানি, মিউ ইকুয়ালস টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, মানে মিউর সাথে ল্যামডা কি হবে, ইনভার্সলি ভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে মোদ্দা কথায়, তাহলে এখানে যদি মিউকে পরিবর্তন করা হয় তাহলে ল্যামডা পরিবর্তন হবে, ল্যামডা পরিবর্তন হলে ঝালরের প্রস্থটাও পরিবর্তন হবে। যদি মিউ প্রতিসরাঙ্কের মাধ্যমে ডোবানো হয় তাহলে ঝালরের প্রস্থটা কি হচ্ছে না, কমে যাবে। তাহলে কি বললাম, ঝালরের প্রস্থটা হ্রাস পাবে। এটাও তোমাদের বইয়ে ছোট্ট করে দেওয়া আছে, আমি এখানে বলে দিলাম হালকা করে। তাহলে এই পেজটাও আমাদের শেষ হয়ে গেল। এরপরে চলে যাব আমরা এর পরবর্তী পেজটা, 3 নম্বর পেজটাতে চলে যাব। এই পেজে প্রথম প্রশ্ন কি করেছে দেখা যাক। বলছে একটি সরু রেখাচিত্র থেকে নির্গত আলোর উৎস কিরকম তরঙ্গমুখ কাজ করবে। তাহলে এই যে জিনিসটা এইখানে আমরা করলাম, এইখান থেকে আমি উত্তরটা বলে দিচ্ছি। কেমন হচ্ছে, গোলীয় আকার হবে। যে সরু রেখাচিত্র থেকে যদি বেরাচ্ছে নর্মালি ভাবে, হ্যাঁ, সেটা গোল আকার কেমন হচ্ছে দেখো। এই দেখো এইখানে দেখো আলোর রশ্মিটা কেমন বেরাচ্ছে, তাহলে কেমন হবে, সরু রেখাচিত্র থেকে আলোর রশ্মিটা গোলাকার তরঙ্গমুখ আকারে বেরাবে। আচ্ছা, তারপরে বলছে তরঙ্গমুখের ওপর অবস্থিত, আচ্ছা পেজ নাম্বার হচ্ছে SC35। এরপরে বলছে কি, গোলাকার তরঙ্গমুখের উপর অবস্থিত দুটি বিন্দু দশা পার্থক্য কত। তো তরঙ্গমুখের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর মধ্যে দশা পার্থক্য সবসময় কত হবে, 0 হবে। দশা পার্থক্য কত হবে, 0 হবে, 0। দশা পার্থক্য 0 হবে। এরপরে চলে যাব একদম 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন কি বলছে, পরিষ্কার আকাশ নীল দেখায় কেন। এর প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে, কারণ কি, স্ক্যাটারিং হচ্ছে। স্ক্যাটারিং হচ্ছে। এবার স্ক্যাটারিংটা কি না, ল্যামডার সঙ্গে চতুর্থ ঘাতে ব্যস্ত অনুপাতে পরিবর্তন হচ্ছে। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে তার স্ক্যাটারিং তত বেশি হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে স্ক্যাটারিং তত কম হবে। লাল আলোর স্ক্যাটারিংটা খুব কম হয়, নীলের স্ক্যাটারিংটা খুব বেশি হচ্ছে। এই জন্য কি হচ্ছে না, আকাশটাকে আমরা নীল দেখতে পাচ্ছি। এবার বলছে পাতলা প্রিজমের ক্ষেত্রে আপাতন কোণ ছোট হলে চ্যুতি কোণ আপাতন কোণের উপর নির্ভর করে না দেখা আছে। এর প্রমাণটা একদম থিওরিটিক্যাল প্রমাণ, এটা আমি এখানে করছি না, আমি জাস্ট লিখে দিচ্ছি কি করতে হবে তোমাকে। তোমাকে দেখাতে হবে ডেল ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। কোথায় আছে, এটা সেইখানে আছে। তুমি ডেল ইকুয়ালস টু তোমরা কি জানো, I1 প্লাস I2 কি ছিল, মাইনাস এ ছিল। তুমি দেখবে যে একবার করে মিউ ইকুয়ালস টু কি, সাইন I1 বাই সাইন R1। এখান থেকে তাহলে তুমি এখান থেকে করবে এখান থেকে বের হবে I1 ইকুয়ালস টু মিউ ইন্টু R1। সেম ওয়েতে বের করবে I2 ইকুয়ালস টু মিউ ইন্টু R2 বেরোবে। দেখবে তোমার এখানে যোগ করলে কত পাবে, মিউ কমন নিলে R1 প্লাস R2, এখানে মাইনাস থাকবে। এ মানে কত, R1 প্লাস R2। তাহলে কি হচ্ছে না, R1 প্লাস R2 যদি কমন নাও পড়ে থাকবে কত, মিউ মাইনাস 1 পড়ে থাকবে। R1 প্লাস R2 কে এ দেওয়া হয়, এ ইন্টু মিউ মাইনাস 1। তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ, এটা তোমার প্রমাণ হয়ে যাবে। এটা ছোট্ট করে প্রমাণ করে দেওয়া আছে তোমার বইয়ের ক্ষেত্রেও, তুমি ওখান থেকেও চাইলে দেখতে পারো, বা এটুকু লিখে দিয়ে আসলেও তোমাকে নাম্বারটা দিয়ে দেবে। এরপরে কি বলছে, মায়োপিয়া ত্রুটি কি এবং এই ত্রুটির কারণগুলি ব্যাখ্যা করে এবং কীভাবে এই ত্রুটি সংশোধন করে। মায়োপিয়া মানে কি হচ্ছে দেখো, যে দূরের জিনিসকে দেখতে যাদের অসুবিধা হয় যাদেরকে বলা হচ্ছে মায়োপিয়া ত্রুটি। দূরের জিনিস দেখতে যাদের অসুবিধা হয়, কাছের জিনিস দেখতে পাচ্ছি কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছি না। কারণ ত্রুটিটা কেমন হচ্ছে না, ত্রুটিটা এই জন্য হচ্ছে, দেখো ছবিটা কেমন হবে এর, যে ধরো এটা আমার চোখের লেন্স, এখান থেকে লাইট রে আসছে, হ্যাঁ, দিয়ে লাইট রেটা এখানে মিলিত হয়ে যাচ্ছে, এখানে মিলিত হচ্ছে, কিন্তু আমার মিলিত হওয়ার কথা ছিল এই জায়গাতে। তাহলে এই যে প্রতিবিম্বটা দূর থেকে আসার জন্য চোখে এটা গঠিত হচ্ছে না, এই যে ত্রুটিটা, এই ত্রুটিটার নাম হচ্ছে কি
মায়োপিয়া ত্রুটি। এবার এটাকে দূর করার জন্য কি করা হয় না, এর সামনে একটা অবতল লেন্স ইউজ করা হয়। এই অবতল লেন্স ইউজ করা হলে কি হচ্ছে, এই লাইটটা এখানে না মিলিত হয়ে এখানে এসে মিলিত হবে এইখানে। তো এই জায়গাতে যখন কি হচ্ছে না মিলিত হয়ে যাচ্ছে, এইখানে মিলিত হচ্ছে বলে এই ত্রুটিটাকে হচ্ছে দূরীভূত। এইটা তুমি ছবি এঁকে এখান থেকে তুমি অ্যানালিসিস করতে পারো। তাহলে কি প্রথম ছবিটা এমনি আঁকবে, তারপর একটা অবতল লেন্স আঁকবে, এই ছবিটা এখানে মিলিত হচ্ছে ওটা দেখিয়ে দেবে। তাহলে মায়োপিয়া ত্রুটি কি হয়ে গেল এবং তার প্রতিকারটাও হয়ে গেল। প্রশ্ন এরপর প্রশ্ন কি বলেছে, বলেছে যে প্রতিফলক ধরনের দূরবীক্ষণ যন্ত্রের রেখাচিত্র অঙ্কন করো। এটা আলোক যন্ত্রাদি চ্যাপ্টার যাবে, ওখানে গিয়ে দেখবে প্রতিফলক যে দূরবীন আছে ওইখানে গিয়ে দেখবে রেখাচিত্রটা আঁকা আছে, এরকম করে একটা লেন্স দেওয়া আছে, এদিক থেকে লাইট যাচ্ছে দিয়ে প্রতিফলিত হয়ে আসছে ওখানে। আচ্ছা, ওর সঙ্গে দিয়েছে যে প্রতিসারক দূরবীক্ষণ অপেক্ষায় এটার সুবিধা কি আছে। সুবিধাটা বলে দিচ্ছে কি না, প্রতিফলক আর প্রতিসারক এর ক্ষেত্রে কিছু কিছু যে অসুবিধা, যখন প্রতিসরণ হলে সেখানে কি বর্ণা প্রেরণ হচ্ছে, গলীয় প্রেরণ আসছে, কিন্তু প্রতিফলনের ক্ষেত্রে দর্পণ ইউজ করা হচ্ছে, তো সেই যে বর্ণা প্রেরণ আর গলীয় প্রেরণ এই জিনিসগুলো কিন্তু হয় না। আচ্ছা, সেকেন্ডলি কি, যেহেতু লেন্স ইউজ করা হচ্ছে সেই লেন্সের জন্য এখানে কি হচ্ছে কস্টটা অনেকটা কম হচ্ছে। আর কি হচ্ছে না, আরেকটা হচ্ছে কি না, এর ক্ষেত্রে যে লেন্স ইউজ করার জন্য আর দর্পণ ইউজ করার জন্য এটা একটু মানে সেই হিসেবে ক্যারিং যে সুবিধাটা হচ্ছে, এই ধরনের সুবিধাটা অনেকটা আমরা পেতে পারি এবং ইমেজটা কিন্তু অনেকটাই এর ক্ষেত্রে প্রতিসারকের ক্ষেত্রে কি হয় উজ্জ্বল হয়। প্রতিসারকে যতটা উজ্জ্বল হওয়ার ছিল প্রতিফলকে তার থেকে বেশি উজ্জ্বল হয়, প্রতিমাটা খুব ভালোভাবে পাওয়া যায়। এই কটা লিখলেই তুমি আপাতত এখানে এটা করতে পারবে, এখানে আর সেরকম কিছু নেই। এবারে চলে যাবো এরপরেরটাতে, আলোর অপবর্তন বলতে কি বোঝো। প্রশ্ন উত্তর দিতে, অপবর্তন কি না আলোক রশ্মি কোনো ধারালো বা তীক্ষ্ণ সারফেসের গা দিয়ে যাওয়ার সময় বেঁকে যাচ্ছে এবং একটা ছায়ার মতো একটা পটির তৈরি করছে, সেই ঘটনাটাকে কি বলা হচ্ছে না আলোর অপবর্তন। আচ্ছা, কোনো ছিদ্রে আলোর তরঙ্গের অপবর্তনের প্রাথমিক শর্ত। দেখো, অপবর্তন হতে গেলে ফার্স্ট কন্ডিশন কি না, ওই লাইট রেটার যে তরঙ্গ দৈর্ঘ্য আছে আর যে তুমি ছিদ্রটা ইউজ করছো, যে ছিদ্র মনে করো, এটাকে নিয়ারলি কম্পারেবল হতে হবে, মানে এক্স্যাক্টলি সমান নয়, কম্পারেবল মানে কাছাকাছি হতে হবে। এই জন্য যেমন লাইট রেতে তুমি যদি দেখো যে আলোর অপবর্তন কিন্তু দেওয়ালে দেওয়ালে হয় না, কিন্তু শব্দের অপবর্তন দেওয়ালে হয়। কেন, শব্দের যে তরঙ্গ দৈর্ঘ্যটা অনেকটা বড়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের যদি তুমি অপবর্তন চাও দেখতে, তাহলে ছিদ্রটাকে খুব ছোট হতে হবে। এই জন্য এর ফার্স্ট কন্ডিশন কি না, ওই ছিদ্রটার ব্যাসার্ধ কি হতে হবে না তরঙ্গ দৈর্ঘ্যের কম্পারেবল হতে হবে। এক, দুই কি না, এটা খুব ধারালো তীক্ষ্ণ সারফেসের গা দিয়ে যেতে হবে, তবে যে কিন্তু এটা ঘটবে, না হলে কিন্তু এটা ঘটবে না। তারপরে বলছে কোনো একটি রেখাচিত্রের থেকে 1 মিটার দূরে পর্দা রাখা আছে। আচ্ছা, দেখা যাক অঙ্কটা হচ্ছে কি অঙ্ক। কি বলছে না, কোন একটা রেখা ছিদ্র থেকে 1 মিটার দূরে পর্দা রাখা আছে, ডি সমান দেওয়া আছে কত 1 মিটার। আচ্ছা, তারপরে কি বলছে ছিদ্রটিতে ল্যামডা দেওয়া আছে কত 5000 অ্যামস্ট্রং ল্যামডা দেওয়া আছে। আচ্ছা, বলছে মুখ্য চরম বিন্দুর উভয় পাশে 5 মিলিমিটার দূরে অবম বিন্দু গঠিত হয়েছে, তাহলে x1 সমান কত বলছে না 5 মিলিমিটার সমান 5 × 10⁻³ মিটার। এটা লিখবো তাহলে কত 5000 × 10⁻10 মিটার। ওকে, এবার কি চাইছে, বলছে প্রথম অবম বিন্দু গঠিত হলে রেখা ছিদ্রের প্রস্থ, তাহলে সূত্র কি xn সমান dn ল্যামডা ডিভাইডেড বাই a, তাহলে a সমান কত dn ল্যামডা বাই xn। তাহলে মান বসাও 1, n এর মানও 1, ল্যামডা 5000 ইন্টু এটা শূন্য হবে -10 ডিভাইডেড বাই xn মান কত 5 × 10⁻³ মিটার। তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবে। ওকে, তাহলে এখান থেকে তুমি রেখাচিত্রের প্রস্থ পেয়ে গেলে। অথবা কি বলছে f1 f2 ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট দুটি উত্তল লেন্সকে সংস্পর্শে রাখা হয়েছে, এদের তুল্য ক্ষমতা।
তাহলে এখানে তুল্য ক্ষমতা কি হবে, দুটো লেন্সকে যদি এরকম করে সংস্পর্শে রাখা হয়, এর যদি f1 হয় এর যদি f2 হয়, তাহলে তুল্য ফোকাস কত হয় 1/f সমান 1/f1 প্লাস 1/f2, তাহলে কত হচ্ছে f1 প্লাস f2 ডিভাইডেড বাই f1 ইন্টু f2, তাহলে ক্ষমতা p সমান কত হয় 1/f, তাহলে কত হচ্ছে f1 প্লাস f2 ডিভাইডেড বাই f1 ইন্টু f2। মাথায় ঢুকে গেল? তাহলে কি পেলাম আমরা, তাহলে এদের তুল্য ফোকাসটা আমরা পেলাম। এরপরে বলছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.55, কাঁচের সমাবর্তন কোণের মান এবং ওই সমাবর্তন কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত হবে। আচ্ছা, এই পেজটা যে আমি করে যাচ্ছি, যদি কারোর ক্ষেত্রে নাম্বারের অসুবিধা হচ্ছে, আমি পেজ নাম্বারটা লিখে দিচ্ছি SC 36, এটা দেখে নেবে, উল্টে দেখে নেবে, ওখানে শুরুর পেজটা কত পেজ আছে মনে হয় 35 এরকম কিছু একটা আছে, 35 বা 34 আছে। তাহলে বলছে কি প্রতিসরাঙ্ক মিউ সমান দেওয়া আছে 1.55, তাহলে আমি কি জানি tan IP সমান মিউ বা IP সমান tan ইনভার্স মিউ বা tan ইনভার্স 1.55। আচ্ছা, এর মান বের করলে মানটা বেরায় কত, আমাকে একটু দেখতে হচ্ছে ক্যালকুলেশনটা করে। মানটা বেরিয়েছে এর মানটা বেরাবে কত, 57.17 ডিগ্রি, 57.17 ডিগ্রি। তাহলে আমি আইপি পেয়ে গেলাম, এটা হচ্ছে কি সমবর্তন কোণ, এটা হচ্ছে কি সমবর্তন কোণ। আচ্ছা, প্রতিসরণ কোণ, তাহলে আইপি প্লাস আর সমান হয় 90, তাহলে আর সমান কত 90 মাইনাস 57.17 ডিগ্রি ইকুয়ালস টু কত আসছে, এটা 32.82 ডিগ্রি। দেখো আমরা তাহলে এখানে মোটামুটিভাবে 3-4টা পেজ আমরা কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে যদি কারোর কোনো সেকশানে মনে হয় যে এই থিওরিটা আমি পারছি না, তার থিওরিটা আমাকে করে দিতে হবে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যে সেকশনসগুলো অসুবিধা আছে, আমি যে খাতাতে করেছিলাম ওই খাতার জাস্ট রাফ স্কেচের ছবিটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, এবং টেলিগ্রামের লিঙ্কটা তোমাদেরকে আমি ফার্স্ট কমেন্ট সেকশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওই ছবিটা নিতে পারো, এবং কোনো অসুবিধা হলে তোমরা আমাকে আবার জানাতে পারো। তো জয় রাধে, তো হ্যাপি নিউ ইয়ার আবার ঘুরে সবাইকে, সবাইয়ের বছরটা শুভ হোক, এবং সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করো এবং খুব সুন্দর রেজাল্ট করো। সবাই খুব সুন্দর থাকো, সবাই